প্রিয় ফেসবুক এবং ইউটিউবের এবং আমার দলীয় নেতৃবৃন্দ এবং দেশবাসীকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে লাইভে এসেছি, আমি কিছু কথা বলতে চাই। দেশের এই বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হবে কি না এবং পিয়ার পদ্ধতিতে আসলে এই দেশে গণতন্ত্র সঠিকভাবে প্রয়োগ হবে কি না এই বিষয়ে আমি কিছু কথা বলব। প্রথমত, দেশের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে দায়ী। কারণ অন্তর্বর্তী সরকারের উচিত ছিল সমস্ত দলের সাথে আলোচনা করে নির্বাচনের ডেট ফিক্সড করা, কিন্তু দেখা যায় যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস কোনো একটি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের সাথে বসে তিনি নির্বাচনের দিনক্ষণ ঠিক করছেন। হ্যাঁ, তবে ওই দলটি গণতান্ত্রিক দল হয়, সবাই তো গণতান্ত্রিক দল, কিন্তু যেহেতু গণতন্ত্রের পক্ষে তারা কথা বলে, তাদের দাবিটা ন্যায্য ছিল, এটা অবশ্যই বুঝতে হবে। তাদের এই দাবিটা ন্যায্য ছিল, কিন্তু তারা তাদের মতো দাবি পেশ করেছে। তো তিনি ওই দলের কথার পরিপ্রেক্ষিতে যদি নির্বাচনের ডেট ফিক্সড করেন, তাহলে অন্য দলের তো সুবিধা অসুবিধা দেখতে হবে। তারা হয়তো প্রস্তুত আছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নেই। কারণ বিচার এবং সংস্কার, বিচার একটি চলমান প্রক্রিয়া, এটি একটি লং প্রসেস। বাংলাদেশের বিচার ব্যবস্থা আমরা জানি যে একটা মামলা মিনিমাম 10-15 বছর না হলে সেই মামলা নিষ্পত্তি হয় না। তা সেই পর্যন্ত নির্বাচন তো না দিয়ে থাকতে পারবেন না, এটা তো অবশ্যই দেখার বিষয় আছে। এই বিচারের যে প্রক্রিয়াটা লং টার্ম হওয়ায় এটি কিছুটা অগ্রগতি করা দরকার ছিল। দ্বিতীয়ত, নির্বাচনকালীন যেই সহিংসতাগুলো হয়, সরকারের উচিত ছিল এই সহিংসতা যাতে না হয় এবং একটি দল যখন ক্ষমতায় যাবে এবং তার একটা রুলস যখন সে পরাজিত হবে ক্ষমতা হস্তান্তর করবে এবং সঠিক প্রক্রিয়ায় সে ক্ষমতা হস্তান্তর এবং গ্রহণ করবে। এবং এই জিনিসটা আমাদের বাংলাদেশের যে সিস্টেম, কোনোদিনও বাংলাদেশের কোনো দল বা কোনো সরকার সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই। আবার কোনো সরকার সঠিকভাবে থাকতে পারে নাই, কারণ তাদের কোনো না কোনোভাবে আন্দোলন করে তাদেরকে টেনে হিচড়ে নামাতে হয় এবং ক্ষমতা সহজে কেউ ছাড়তে চায় না। এই জিনিসটা যেদিন আমরা পরিহার করতে না পারবো, তাহলে দেশে আমরা যাই সংস্কারের কথা বলি না কেন, কিছুই হবে না। এটা হলো আমাদের মেন সমস্যা। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ভোট কীভাবে হয় সেটাও তো এটা দেখলে বোঝা যায়। কিন্তু আমাদের দেশের যে ভোটের যে প্রক্রিয়ায় মানে সহজে পরাজিত যে প্রার্থী, সে কখনোই মানতে চায় না যে সে পরাজিত হয়েছে। সে যত রকম পারে সে তত রকমের বক্তব্য প্রক্রিয়া করে থাকে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাইছি যে ঢাকা উত্তর সিটি নির্বাচনে যে ইশরাক কাণ্ড, এটা আমরা দেখতে পাইছি। পরাজিত হওয়ার পরও সে কিন্তু 4 বছর পর সে মেয়রের জন্য দাবি তোলে। ঠিক এরকমভাবে অনেক জায়গায় রয়েছে, যেমন চিটাগাংয়েও কিন্তু পরাজিত প্রার্থী কিন্তু তার এই বাংলাদেশের ইতিহাসে 4 বছর পর পরাজিত প্রার্থী মেয়র পদে বা ওই পদে করছে। তবে এই নির্বাচনকালীন যে সরকারের উচিত ছিল ন্যূনতম নির্বাচনের বিষয়গুলোকে সংস্কার করা। কারণ বাংলাদেশের সংস্কারের অনেক বিষয় রয়েছে, বাংলাদেশের যে প্রত্যেকটা সেক্টরে সংস্কার করা প্রয়োজন, কিন্তু এতটা সংস্কার করাটা সরকারের জন্য খুব কঠিন থেকে কঠিন হবে। কারণ বাংলাদেশের যে সংস্কারের যে পদ্ধতি, রাজনৈতিক দলগুলো যেই সমস্যাগুলো করে থুয়ে গেছে, সেটা যারা ক্ষমতায় ছিল, এটা 1 বছরে বা 2 বছরে কখনোই সম্ভব না। কারণ যে এই জঞ্জালগুলো নিরসন করতে গেলেও মিনিমাম 4-5 বছর লাগে। প্রত্যেকটা সেক্টরেই কিন্তু বাংলাদেশে এই সমস্যাগুলো এই রাজনৈতিক দলগুলো কিন্তু করেছে তাদের নিজের স্বার্থের কারণে। আমি যে কথা আমি বলতে চাচ্ছি যে নির্বাচনকালীন যে ন্যূনতম সংস্কারটা করা দরকার ছিল সরকারের, এখন বর্তমানে এই সংস্কারের না হওয়ার কারণে
একটা পক্ষ চাচ্ছে পিয়ার পদ্ধতি, একটা পক্ষ চাচ্ছে স্বাভাবিক ধারা। এটা কেন হবে? পিয়ার পদ্ধতি কিংবা যেটা প্রক্রিয়া আছে সেটা নিয়ে কেন বার্গেনিং হবে? এটাই তো এখন সবচেয়ে ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে দেশের জন্য। এটি দেশের রাজনীতির জন্য কিন্তু এটাও একটি অশুভ সংকেত হচ্ছে। যারা কিন্তু পিয়ার পদ্ধতি চাচ্ছে তারা কিন্তু একরকম কিন্তু মাঠে নামার কিন্তু ঘোষণা দিয়েছে, যেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য এটা সুখকর হবে না। আবার যারা আবার সাধারণ প্রক্রিয়ায় যে নির্বাচন চাচ্ছে তারা কিন্তু পিয়ারের বিরোধিতা করছে। পিয়ার জিনিসটা কিন্তু সিস্টেমটা কিন্তু একরকম ভালো আছে, আবার এর খারাপও আছে। কিন্তু আমাদের যে সিস্টেম বা আমাদের যে কালচার, এটা পিয়ারের যোগ্য কিনা, বা পিয়ারের সিস্টেমটাকে একটু পরিবর্তন করে আমরা অন্য সিস্টেমে করা যায় কিনা, এটা যদি রাজনৈতিক দলেরা যদি বসে নির্ভয় করা যেত তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু বিশ্বের 91টি দেশে বা 90টি দেশে পিয়ার সিস্টেম আছে। এই পিয়ার সিস্টেমটা কিন্তু এত সহজ নয়, আবার কঠিনও নয়। ঠিক আছে, সরি, এই জিনিসটি আমাদেরকে মনে রাখতে হবে, পিয়ার সিস্টেমটা কি। আর বড় কথা হলো আমাদের দেশে যে রাজনীতি যে সংস্কৃত সেটা কিন্তু এখনও কিন্তু চেঞ্জ হয় নাই। আর নির্বাচন হবে কি হবে না, ডিসেম্বরে এক পক্ষ যদি পিয়ারের জন্য রাজপথে নেমেই যায় তাহলে কিন্তু সরকার বেকায়দায় পড়বে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই কিন্তু উজ্জ্বল। সবচেয়ে বড় কথা হলো এই সিস্টেমটা পরিবর্তন, বিশেষ করে নির্বাচন এই যে সিস্টেমটা কি পরিবর্তন হয়েছে, যেটার কারণে কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছে, সেটা কিন্তু সরকার ওই সংস্কার কিছুই করতে পারে না। ন্যূনতম নির্বাচনের যে সিস্টেমটা এটা পরিবর্তন করা দরকার ছিল। কারণ যখন বড় রাজনৈতিক দলগুলো একরকম সুবিধা পায়, ছোট রাজনৈতিক দলগুলো একরকম সুবিধা পায়, কিন্তু এই জিনিসটা যখন লেভেল ফিল্ড যখন আমরা সমান করতে পারবো বা আইনটাকে করতে পারবো, তখন কিন্তু এই জিনিসটা আর কিন্তু হবে না। সরকার আজকে একটি আত্মঘাতী একটি সিদ্ধান্ত নিয়েছে, স্থানীয় সরকার কোনো দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না। কিন্তু এখানে আমি বলে রাখি, স্থানীয় সরকার নির্বাচনটা কি সমাধান? আপনি জাতীয় নির্বাচনে কি করবেন? জাতীয় নির্বাচনও তো সংখ্যা আরও বেশি হয়, কারণ এটা তো ক্ষমতার জন্য এটা পাগল হয়ে থাকে। সরকার পরিবর্তন হয় জাতীয়তে, কিন্তু স্থানীয় সরকারে তো সরকার পরিবর্তন হয় না। এখানে যে সরকার থাকে সেই সরকারই থাকে, কিন্তু স্থানীয় পর্যায়ে হয়। এই জিনিসটাকে যদি এই সিস্টেমে করা যেত তাহলে কিন্তু দলীয় প্রতীক করা যেত, স্বতন্ত্র প্রতীক করা যেত। কারণ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রতীক একটা রাজনৈতিক দলের জন্য কিন্তু স্থানীয় সরকার নির্বাচন খুবই ইম্পর্টেন্ট। কারণ ওই দলের জনপ্রিয়তা কেমন আছে, ওই দলের ওই মার্কার প্রতি মানুষের ভালোবাসা কেমন আছে, পছন্দ অপছন্দ কেমন আছে, এটা কিন্তু বিবেচনা করা যায়। কিন্তু যখনই এটা স্বতন্ত্রভাবে বা এটাকে নির্দলীয় করা হয়, তখন কিন্তু এটা কিন্তু ওই ব্যক্তি বিশেষের উপরে পড়ে। কিন্তু ব্যক্তি বিশেষ হলে তো দলের কোনো তো লাভ হচ্ছে না, সে ব্যক্তির তো নমিনেশন নাও পেতে পারে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে যদি বিশেষ করে এই নির্বাচন কাঠামো যদি পরিবর্তন করা যায় এবং এটাকে যদি আরও স্ট্রং করা যায়, কিছু পরিবর্তিত আইন ঢোকানো যায়, সংযোজন এবং বিয়োজন করা যায়, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আর হবে না। তাহলে কিন্তু দলীয় প্রতীকেও সমস্যা নেই, নির্দলীয় প্রতীকেও সমস্যা নেই, থাকবে না। কিন্তু এগুলো যখন আমরা করতে যাব তখন কিন্তু সংস্কারটা করে গেলে সবচেয়ে ভালো হতো। আগামী যে সরকার যে গঠন করবে, যেই হোক না কেন, সে কি এগুলো করবে? তারা তো করবে না। কারণ ক্ষমতা গেলেই ভয়েস চেঞ্জ হয়ে যায়, টোন চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি অতীতে বাংলাদেশের যেসব ক্ষমতায় যারা ছিলেন তারা কিন্তু এগুলো কিন্তু করছেন। অর্থাৎ তারা কিন্তু ক্ষমতা যাতে না পায় এমন কোনো আইন তারা তৈরি করবে না, সহজ বাংলা হিসাব, সেটা যে কোনো দলই হোক না কেন। কিন্তু এই জিনিসটা যখন অন্তর্বর্তী সরকার বা নিরপেক্ষ সরকার যদি করে যায়, তা সেক্ষেত্রে এটা কিন্তু পরিবর্তন করতে গেলেও কিন্তু একটু ঝামেলা হবে। ঠিক আছে, এটা করা দরকার ছিল। সরি।
আর নির্বাচনে এই যে পিআর সিস্টেমে কিছুটা গাফিলতি আছে। পিআর সিস্টেমে আবার সুবিধাও আছে, যেমন সুবিধা সেরকম আবার অসুবিধাও আছে। এই জিনিসটা কারণ সব আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা বা অন্য কোনো দেশের নির্বাচনের ব্যবস্থা কিন্তু এক নয়, বা পরিবেশও এক নয়। আমাদের পাশের দেশে ভারতের যে নির্বাচন যে ব্যবস্থা, পাকিস্তানে বা শ্রীলঙ্কার যে নির্বাচনী ব্যবস্থা, ওটা কিন্তু এক নয়। অতএব বাংলাদেশের যেই পরিবেশ পরিস্থিতি, যে পিআর পদ্ধতিটা মানানসই, কিন্তু পিআর পদ্ধতি হলেও যদি নির্বাচনে যদি না হয়, পরিবর্তিত না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পিআর বলেন বা স্বাভাবিক প্রক্রিয়া বলেন, সমাধান করতে পারবেন না। এটাই রিয়েল কথা। আপনি পিআরেও যান, পিআরে তো একটা দলীয় প্রতীকে হবে, আর সাধারণভাবেও তো একটা দলীয় প্রতীকে হবে। এটাও তো নির্দলীয় প্রতীকে হবে না। পিআরে কিন্তু আবার স্বতন্ত্র নিয়ে কিন্তু একটা ঝামেলা আছে। স্বতন্ত্ররা কিন্তু এখন যেহেতু এটা সারা বাংলাদেশে একটা মার্কার উপরে ভোট হয়, সেই জিনিসটা কিন্তু করা যায় না। ঠিক আছে, জাস্ট একটু মিনিট, আমি একটু আসছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন এই পিআরে দিলে কতটুকু বাংলাদেশের মানুষরা সেফ ভোট দিতে পারবে, এটাই দেখার বিষয়। কারণ আমাদের দেশের ভোটাররা কিন্তু এতটা দায়বদ্ধ নয়। তাদের এটা কিন্তু মন যদি চায় তারা ভোট দেয়, মন যদি না চায় তারা ভোট দেয় না। এটা কিন্তু আসল কথা। তাই এখন কারণ ভোটাররা কিন্তু ভোট দিতে বাধ্য নয়, কিন্তু এটার বিষয়ে কোনো আইনও নেই। ভোটারদের যে একটা ভোটদানের যে উৎসাহ, যা বাধ্যতা, কেন তাদের এনআইডি কার্ডগুলো করা হয়, কেন তাদের এই এনআইডি কার্ডের গুরুত্বটা কী, এটা কিন্তু তারা কিন্তু বুঝতে পারে না। তাদের একটা ভোট যে কতটা ইম্পর্টেন্ট, তারা কিন্তু এটা বুঝতে পারে না। তারা এটা বোঝে যে আমি ভোট দিলাম, ভোট দিয়ে আসলাম, ক্ষমতায় গেল, না গেল। কিন্তু পিআরে যখন আমরা যাব, একটা ব্যালটের ওপরে হবে, কিন্তু এই ব্যালটটা ওই যে প্রার্থী কিন্তু আরও অন্য দলেরও থাকবে। তাহলে এই সিস্টেমটা কীভাবে তারা মেনটেন করবে? কারণ সেখানে আমাদের দলেও প্রার্থী থাকবে, বিএনপিরও প্রার্থী থাকবে, জামাতেরও প্রার্থী থাকবে, অন্য রাজনৈতিক দলও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে সমঝোতাটা কীভাবে হবে? বিএনপি কি চাবে যে এই আসনটা ছেড়ে দিতে? আমরা কি চাবো? তাহলে এইটার সমঝোতাটা কী হবে? এটার সমঝোতা কীভাবে আসবে? পিআরে কিন্তু এই অসুবিধা কিন্তু আমাদের ভাবতে হবে। দ্বিতীয়ত, পিআরে যে 300 আসনে যে আমি প্রার্থী দিলাম, এই পিআরের এই 300 আসনে যে প্রার্থী ব্যক্তি, অনেকেই এটা জানবে না। কারণ এটা পোস্টারে দেবে 3 মাস আগের থেকেই, এই জিনিসটা কিন্তু সহজে কিন্তু জানবে না। একজন ভোটার ভোট দিল, প্রার্থী কে হবে এটা যদি না জানে, তাহলে কীভাবে হয়? সুবিধা অসুবিধা তো আমি বললাম। আর স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন কাঠামোটা যদি আমরা পরিবর্তন করি, তাহলে কিন্তু আমার এই পিআরে বলি বা সাধারণ সিস্টেমে বলি, এতে কিন্তু কোনো কিছু হবে না। যিনি পরাজিত হবে এটা সিস্টেমটা পরিবর্তন করি। যেমন এটা আমার থিসিস আমি বলি, একটা প্রার্থী যখন মারা যায়, পরাজিত প্রার্থী যে দ্বিতীয় যে হবে, সিস্টেমটা এরকম করা হোক। এটা আমার সাজেস্ট থাকবে যে ধরেন কোনো এক সময় একটা বিজয়িত প্রার্থী মারা গেল, কিন্তু দ্বিতীয় পজিশনে যে প্রার্থী যে ছিল হিসাবে তো তারই তো প্রায়োরিটি হওয়া উচিত, সমঝোতার ভিত্তিতে, সমঝোতা না, ভোটের ভিত্তিতে। তা সেই জিনিসটা আমরা যদি করি, এটাকে তো মারামারি হবে না। এখন যদি মনে করেন এই আসনে, আমাদের যে আসনে, যেটা 2 আসনে, যদি ইনকেস বিএনপির প্রার্থী জয়লাভ করলো, ইনকেস উনি যদি মারা যায়, হার্ট অ্যাটাকে হোক বা যেভাবে হোক মারা যায়, তাহলে কি সেই আসনে কিন্তু ওই 4-5 বছর পর আবার ভোট হবে? ভোটটাও তো একটা জিনিস, মানে এটা ব্যয়বহুল একটা জিনিস। এটা একটা ভোট করতে গেলে, একটা আসনে ভোট করতে গেলেও কোটি কোটি টাকা খরচ হয়। কেন এটা যাবে? কিন্তু এই সিস্টেমটা যদি আমরা করে থাকি, যে যিনি মারা গেছেন, তার যে দ্বিতীয় পজিশনে যিনি ছিলেন, তিনি পরবর্তী সংসদে যেতে পারবেন। সেখানে যদি জামাতের লোক যদি হয়ে থাকে, আমাদের লোক হয়ে থাকে, সেটা যেতে পারবে। তাহলে কিন্তু ভোট আর লাগলো না। ওই 5টা বছর কিন্তু ওই জামাতের লোক বা আমাদের সংসদ সদস্যরা কিন্তু করতে পারবে। এই সিস্টেমটা আমরা করি না কেন? দ্বিতীয়ত, আমরা এই নির্বাচনকালীন একটা সিস্টেম করি যে একটা সরকার যখন তার নির্ধারিত টাইম শেষ হবে,
এই সিস্টেমটা আমরা চালু করি, বাধ্যতা থাকবে। কারণ এই সরকার এই বাধ্যতা কেমন থাকবে, তত্ত্বাবধায়ক সরকার তা তো দিতেই হবে, এটা তো মাস্ট বি, দিতেই হবে তাকে। 3 মাসের ভিতরে সে তত্ত্বাবধায়ক সরকার এটা আসবে, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এটা জনগণের একটা গণভোট হবে, এবং গণভোট দেবে কে, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, ওই সরকার দেবে। এবার তত্ত্বাবধায়ক সরকারের একটা লিস্ট থাকবে যে কার নেতৃত্বে ওই এটা আসবে। কিন্তু আমরা দেখি ইচ্ছামতো কোনো বিচারপতি, কোনো আইনজীবী দিয়ে একটা লামসাম একটা তত্ত্বাবধায়ক সরকার পড়ে, বা একটা দলীয় সরকার তৈরি মতো এটা। কারণ বাংলাদেশে এমন কোনো লোক নাই যে রাজনীতি করে না বা রাজনীতির সাথে যুক্ত নাই, ঠিক আছে। আমাদের দেশের সিস্টেমই হচ্ছে অন্যরকম। আমাদের দেশের সিস্টেম থেকেই পাকিস্তানের সিস্টেম অনেক গুণে ভালো আমি মনে করি। কারণ পাকিস্তানের যে সিস্টেমটা আমরা দেখা যায়, যারা রাজনীতি করবে তারা রাজনীতি করবে, যারা চাকরিজীবী তারা চাকরিজীবী করবে, তারা চাকরিজীবীরা কোনো রাজনীতির সাথে যুক্ত হবে না, আইনজীবীরা কোনো রাজনীতির সাথে যুক্ত হবে না, সিস্টেম হলো এটা। কিন্তু আমাদের দেশে সবাই রাজনীতি করে, ঠিক আছে, আইনজীবীরাও করে, চাকরিজীবীরাও করে, সবাই কোনো না কোনো সরকারের সাথে যুক্ত আছে। নির্বাচনকালীন যে সিস্টেমে আমি কথা বলতেছিলাম, 3 মাসের ভিতরে সরকারের নির্বাচন দিতে হবে, এবং তার জন্য সে ভোটের গণভোটের করতে বাধ্য থাকবে। গণভোটটা কি? গণভোটটা হলো যে প্রার্থীকে সে বিজ্ঞপ্তি দেবে যে গণভোটের জন্য। গণভোটটা কীভাবে হবে? এই গণভোটটা হবে অনলাইনে গণভোট হবে, এবং এটা ইলেকশন কমিশনই এটাকে করবে। এটা এতে কিন্তু খরচ কম। যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে? এখানে যে কোনো দলেই প্রার্থী হতে পারবে, সহজ বাংলা হিসাব, যে কোনো দলে প্রার্থী হতে পারবে, যে কোনো দলের সমর্থকও করতে পারবে। যদি কেউ বিএনপির যদি কেউ যদি জিতে আসে, কিন্তু তার কাজ থাকবে নির্বাচন করা, এবং ওই আইনের ভিত্তিতে নির্বাচনটা সম্পন্ন করা। তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু ক্ষমতাও নেই আইন চেঞ্জ করার, ঠিক আছে। এই ক্ষমতাটা দিতে হবে তার, যে সংস্কারটা আমরা করবো নির্বাচনে, সেটাই কিন্তু বহাল থাকবে। তার কাজ হলো রুটিন ওয়াইজ কাজ করা, নির্বাচন করা, সরকার দেশের অরাজকতাগুলো ঠেকানো। এই তত্ত্বাবধায়ক সরকারের কাজ হবে নির্বাচন সঠিকভাবে করা, নির্বাচনের ডেট ঘোষণা করা 3 মাসের ভিতরে, ঠিক আছে। যখনই আমরা নির্বাচন ব্যবস্থাটা ভালো করব, আরও নির্বাচন ব্যবস্থা ভালো করার উপায় আছে, সেই উপায়টা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ভিতরে হানানি হবে না। যেমন প্রার্থী, এক দলের প্রার্থী আরেক দলের প্রার্থী কটু কথা বলতেই পারে, এটা বলতেই পারে, কিন্তু যখনই নির্বাচনের সহিংসতা যখন হয়, তখন কিন্তু এখানে জানমালের ক্ষতি হয়। এইখানে নির্দেশনা থাকবে যে কোনো প্রার্থী কারো বিরুদ্ধে কটু কথা বলতে পারবে না। সবাই সম্মান আছে, সবারই যারা যারা প্রার্থী হবেন তারা প্রত্যেকজনই সম্মানিত ব্যক্তি, এটা মাথায় রাখতে হবে। সম্মানহানিকর কোনো বক্তব্য দিতে পারবে না সহজ ওই প্রার্থীর। ব্যক্তিগত নিয়ে করতে হবে, হ্যাঁ দলের সমালোচনা করা যাবে, দলের সমালোচনা করা যায়, কিন্তু কোনো ব্যক্তি হানি করা যাবে না। দ্বিতীয়ত, ওই প্রার্থীর নির্বাচনী পোস্টার, ব্যানার বা নির্বাচনী যে গণসংযোগের প্রতিহত করতে পারবে না। যদি করে তাহলে ওই প্রার্থীর 5 বছরের জেল, সর্বোচ্চ 5 বছরের জেল, আর সর্বনিম্ন 2 বছরের জেল, এবং অনাদায়ী তার করতে হবে। যখনই এই আইনটা কার্যকর হবে, তখন কিন্তু কোনো প্রার্থীর বিরুদ্ধে কটু বলবে না, কোনো কর্মী সমর্থক তার ওই বিপক্ষ প্রার্থীর সভা সমাবেশে হামলা চালাবে না, ঠিক আছে। এই জিনিসটা আমরা পরিবর্তন করি। আচ্ছা, এবার এই যে সংস্কারের যারা যে সংস্কার আমরা যে সংস্কারের জন্যই করছি, এই সংস্কারটা ইউনিট সরকারের উচিত ছিল এটাকে আরও সুন্দরভাবে করা, কিন্তু তিনি এটার বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তিনি পূরণ করতে পারেন না, এটাই কিন্তু আসল কথা, এটাই চিরন্তন সত্য। এখন উনি চাচ্ছেন যে যেরকম একটা লামসাম একটা নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা থেকে সরে যাবেন। এখন ক্ষমতা থেকে সরে যাবেন, এখন এই নির্বাচনে
যে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল আসবে কিনা, এই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে কিনা, সেটাও তো দেখার বিষয় আছে। কারণ একটা অংশ নেই, আওয়ামী লীগ নেই, বড় একটা রাজনৈতিক নেই, তাহলে সেখানে কিন্তু যেই দ্বিতীয় যেটা সারি ছিল বিএনপি এখন মাঠে এক অপ্রতিরোধ বলতে গেলে। বিএনপি বর্তমানে অপ্রতিরোধ, কিন্তু তাদেরকে ঠেকানোর মতো কোনো রাজনৈতিক দল এখনও তৈরি হয়নি আপাতত ভোটের মাঠে। তা যদি অন্য রাজনৈতিক দলগুলো যদি আসে, তাহলে সেক্ষেত্রে যদি সরে যায়, যে বিশেষ করে জামাত, যদিও জামাত বলে তারা বড় রাজনৈতিক দল, আমি মনে করি না যে জামাত একটা বড় রাজনৈতিক দল বর্তমানে। যাই হোক, এই জিনিসটা এখন যদি জামাত বা এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দল বা তাদের নেতৃত্বে যদি কোনো ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি ভোটের অংশগ্রহণ না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ভোট আর হবে না। ভোট হবে কিন্তু ওই সরকার বৈধতা পাবে না, তখন কিন্তু আবার নির্বাচন হবে। কারণ তখন এটা আমরা 1996 সালে দেখেছিলাম, যখন হলো এই বিএনপির সময়ই অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করে নাই, যার ফলে কিন্তু তারা কিন্তু 15 থেকে 1 মাসের ভিতরে তাদের সরকার পতন হয়েছিল। ঠিক আছে, এখন ওইটা যদি আবারও যদি হয়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তখন কিন্তু আবার বিএনপিকেই কিন্তু আবার ওই নির্বাচন দেওয়ার জন্য কিন্তু আবার উঠে পড়ে লাগতে হবে। তাই সেই ক্ষেত্রে দেশে শান্তি আসবে কিনা এটাও দেখার বিষয় আছে। ঠিক আছে, অতএব অন্তর্বর্তী সরকারের উচিত হবে, এখনও সময় আছে, নির্বাচনের অনেক দেরি আছে, 5 মাস আছে, এর ভিতরে যদি তারা সংস্কারগুলো করে ফেলতে পারে, বিশেষ করে নির্বাচনকালীন যে সংস্কারগুলো, এগুলা অনেকগুলো সংস্কার করার মতো, এগুলো যদি সংস্কার করতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই যে সংঘাতের যেই সম্ভাবনা, এটা কিন্তু থাকবে না। ঠিক আছে, আর আমাদের দলীয় যেগুলো আমাদের যে প্রার্থী আছে, আমরা চিন্তা ভাবনা করতেছি যদি নির্বাচনের আগেই আমাদের ফুল একটি মার্কা সহ করে। আবার এদিকে আরেকটি কথা বলে রাখি, এখানে নির্বাচনের জন্য কিন্তু বড় রাজনৈতিক দলগুলো কিন্তু জোটে ভিড়ছে। সেক্ষেত্রে অক্টোবরের মধ্যেই চূড়ান্ত হবে কে কার সাথে আছে, কে কার সাথে নেই, এটা কিন্তু ফিক্সড হবে। যদিও একটি পত্রিকায় আমরা দেখেছি, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আসলে বলা যাচ্ছে না, তবে এই জিনিসটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। ঠিক আছে, যেহেতু নির্বাচনের জন্য কিন্তু তারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটা পক্ষ। ঠিক আছে, এখন তাদেরকে সন্তুষ্ট করার জন্য তো কিছু না কিছু তাকে ওই দলে দেবে। সে প্রসঙ্গে নাই গেলাম, কারণ ইতিমধ্যে কালের কণ্ঠ এটা প্রকাশ করেছে। কালের কণ্ঠর নিউজটা কতটুকু বাস্তবসম্মত এটা কিন্তু বলা যাচ্ছে না, আবার এটাকে ভুয়া বলাও যাচ্ছে না, কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবই হওয়া সম্ভব। যদিও একটা নিশ্চিত পাওয়া গেছে, এনসিপির বিষয়টি নিয়ে পাওয়া গেছে, তারা 17টি হয়তো সম্ভবত পেতে পারে, কিংবা আরও হয়তো 2 থেকে 3টা, আমার কাছে জানার মধ্যে 20টি আসন হয়তো এগোতে পারে। আর জামাতের এই বিষয়টা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা তো বলা যাচ্ছে না। যদিও তাদের ভেরিফাই ফেসবুকে কিন্তু তারা কিন্তু এই নোটিশের বিরুদ্ধেও তারা এই নিউজের বিরুদ্ধে তারাও কিন্তু আইনগত কোনো নোটিশও কিন্তু তারা করে নেয়। সেক্ষেত্রে অক্টোবরেই কিন্তু বোঝা যাবে কে কার সাথে আসে আর কতটুকু কার সক্ষমতা কে করে, সেটা দেখার বিষয়। কিন্তু এটাও কিন্তু মাথায় রাখা উচিত যে বর্তমানে কিন্তু বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে জামাত এবং এনসিপি, এবং তারা কিন্তু রাজপথে আসারও হুঙ্কারও দিয়েছে। অতএব পিয়ার চায় তারা কিন্তু অবশ্যই কিন্তু মাঠে নামবে, এটা কিন্তু বাস্তবসম্মত কথা। আর পিয়ার বিরোধী কিন্তু কম। আর যদি এই পিয়ারের জন্য যদি ইউনূসের সরকারের যদি বিরুদ্ধে যদি নামে, তাহলে কিন্তু এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। কারণ এই ইউনূস সরকারের কিন্তু জামাত, বিএনপি, এনসিপি এবং আমরা সবাই কিন্তু তাকে আমরা নিয়ে আসছি।
এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এই ইউনূস সরকার যদি আমলে যদি একটা আন্দোলন সংগ্রাম হয়, তাহলে সেক্ষেত্রে তার এই ব্যর্থতা এবং তার অপারগতাই কিন্তু প্রকাশ পাবে। ঠিক আছে, তার এই 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 1 বছরের শাসনামল কিন্তু মানুষ কিন্তু সন্তুষ্ট না। সব দিক দিয়েই কিন্তু বাংলাদেশের বিশৃঙ্খল, মানে নিরাপত্তাহীনতায় সব এখনও ভুগছে। বিশেষ করে রাত বেরাতে মানুষ কিন্তু বেরোতে পারছে না, ছিনতাইরা হাজিনের ভয়ে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু 2008 সালে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা ছিল, তখন কিন্তু মানুষ কিন্তু নির্দ্বিধায় 2টা বছর কিন্তু স্বর্ণযুগ হিসাবে কিন্তু পার করছিল, যেটা কিন্তু ইউনূস সরকারের কিন্তু এটা করতে ব্যর্থ হয়েছে। সেটা আইন শৃঙ্খলা হোক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হোক, সব সেক্টরে। এমনকি সে পাথরও নিরাপত্তা রাখতে পারে নাই। তার সরকারের গাফিলতি আছে। এখন এই গাফিলতি ঢাকার জন্য বা এই ব্যর্থতা, এই গাফিলতি থেকে মুক্তি পাওয়ার জন্য সে হয়তো দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও বিভিন্ন রাজনৈতিক মহলেরা বলতেছে যে সে রাষ্ট্রপতির জন্য একটা রাজনৈতিক দলের সাথে কথা বলছে। এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটার কোনো ভিত্তি কোনো নাই। এখন এটা সময় হলে বোঝা যাবে। তবে তার উপদেষ্টাদের যেসব বডি ল্যাঙ্গুয়েজগুলো আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য, বিশেষ করে ফেব্রুয়ারি রোজার আগে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি মনে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে ইউনূস সরকারের উচিত হবে যেসব রাজনৈতিক দলগুলো মামলা বিশেষ করে হাইকোর্টে রয়েছে, এগুলো নিষ্পত্তি মানে কি, এগুলোকে নিবন্ধন প্রদান করে নির্বাচন দেওয়া উচিত হবে। কারণ প্রত্যেক রাজনৈতিক দলেরই কিন্তু কোনো না কোনোভাবে নীতি এবং আদর্শ আছে, সেটা যে কোনো দলই হোক না কেন। আমাদেরও একটা রকম আছে, বা অন্য কোনো রাজনৈতিক দলেরই আছে। এই যেসব উচ্চ আদালতে যেসব মামলাগুলো আছে, সেই মামলাগুলোকে নিষ্পত্তি করেই নির্বাচন দেওয়া উচিত। এবং সেইগুলোর জন্য প্রয়োজন হলে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেও ওটা হলেও করতে পারি। দেখা যাক, এটা পরে আমারটা হয়তো অক্টোবরে বা নির্বাচনের আগে আমারটা হয়ে যাবে আশা করছি। কারণ সামনের মাসে যেহেতু বন্ধ থাকবে, না সামনের মাসেই আমারটা হয়ে যেত। এই প্রসঙ্গে আমি নাই বললামই না, আজকেও আমারটা সিরিয়ালে আছে, যদিও সিরিয়ালটা একটু লং, কিন্তু সামনে অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ এটা সম্পন্ন করা যায় কিনা এটা দেখব। তবে নভেম্বরের ভিতরে এটা শেষ হয়ে যাবে। আমারটাও নিবন্ধন পেয়ে আমি মার্কা হয়তো পাবো। এবং আমরা চিন্তা ভাবনা করতেছি যে এককভাবেই আমরা নির্বাচন করব, আশা করা যায়। জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা দলেরই একটা আদর্শ আছে, ঠিক আছে। তবে সরকারের উচিত ছিল যে কিছু সংস্কার, বিশেষ করে নির্বাচন আইনগুলো যদি সংশোধন করে যেত, তাহলে মারামারি কাটাকাটি হইতো না। কিন্তু এই নির্বাচনে মারামারি কাটাকাটি হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যে যেরকম পারে সেভাবেই আধিপত্য বিস্তার বজায় রেখে কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, আপনারা যারা মানে আমাদের সাথে লাইভে আছেন, তারা এই জিনিসটা হয়তো মনে করবেন যে এই জিনিসটা যে কতটুকু কি, এটা কিন্তু বলতে হবে। আচ্ছা, আর এখানে বলে রাখা ভালো, আমাদের এই ভিডিও কিন্তু অনেকেই দেখে, ঠিক আছে। আর যারা বেকুবের মতোগুলো কথা বলে, তারা কিন্তু বেকুবই থাকে সারা জীবন, ঠিক আছে। যারা বেকুব, তারা বেকুবের মতোই কথা বলবে, এটাই আসল কথা। কারণ তাদের নেই কোনো যোগ্যতা, তাই নেই কোনো সফলতা। যাই হোক, লাইভে অনেক কথাই বলা হলো। নির্বাচনকালীন সরকার উচিত হবে আইনগুলো, শেষ কথা, মোটা দাগের একটি কথা, শেষ কথা আমি বলে শেষ করছি, যে বিচার এবং সংস্কার, বিশেষ করে বিচার, আমি আবারও বলছি, বিচার জিনিসটা কিন্তু অনেক লং প্রসেস। বাংলাদেশের যে আইন বা বাংলাদেশের যে আইনের যে পরিবেশ, একটা সামান্য চুরির মামলাও চলে 10-15 বছর। অর্থাৎ এই জিনিসটা যখন আমি দ্রুত চাবো, সেক্ষেত্রে বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত
সংস্কার কিন্তু করা সহজ। এই সংস্কারটা যখনই আমরা সম্পন্ন করতে পারবো, বিশেষ করে নির্বাচনের বিষয়টি সংস্কারটা হওয়া অতি জরুরি, কারণ বাংলাদেশে সংস্কারের সেক্টর অনেক আছে। সেক্ষেত্রে এই সেক্টরের সরকার 5 বছরও এটা সম্ভব না, কারণ রাজনৈতিক দলগুলো যেভাবে সমস্যা, বিশেষ করে ক্ষমতা যারা যারা ছিলেন তারাই কিন্তু এই সমস্যা করে দিয়ে গেছে। অতএব ওই সেক্টরগুলো সমস্যা মুক্ত করতে গেলেও মিনিমাম সরকারকে আরও 3-4 বছর থাকতে হবে, যেটা বাংলাদেশের আইন বা ওয়ার্ল্ডের আইন কিন্তু এবার যে অন্তর্বর্তী সরকার হয়তো 2 বছর বা 1 বছর টিকতে পারে, কিন্তু 3 বছর বা 5 বছরে করতে পারে না। তা সেই সরকার কিন্তু বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী কিন্তু মানুষই না বা কেউ মেনে নেব না। নির্বাচিত সরকারকেই অনেকে মেনে নেবে, কিন্তু এই জিনিসগুলো যখনই সমাধান হবে তাহলে কিন্তু দেশে আর কোনো হানানি থাকবে না। আর পিআর সিস্টেম এটায় সমস্যাও আছে, আবার ভালো দিক দিয়েও আছে। সুতরাং উভয় যারা পিআরের দাবি করছেন, এই সমস্যাগুলো অসুবিধাগুলোকে সুবিধায় নিয়ে আসতে হবে। কীভাবে সুবিধা নিয়ে আসে এবং এটা সরকারের সাথে আলোচনা করে, সবার সাথে আলোচনা করে একটা ফেয়ার নির্বাচন, হ্যাঁ ফেব্রুয়ারিতে হোক, ফেয়ার নির্বাচন হয় কি না সেটা সবাইকে করতে হবে, নইলে সামনে বিপদ আসন্ন। ঠিক আছে, ধন্যবাদ।